আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আতিকুর রহমান। আমি একজন ফার্মাসিস্ট। আমি পড়াশোনা করেছি ঢাকা আইএসটি থেকে এবং ফিল্ড ট্রেনিং সম্পূর্ণ করেছিলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এবং আমি বর্তমানে আ একটি রেপুটেড হসপিটালের সাথে সংযুক্ত আছি। তো আজকের এই ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব এবং এই গুরুত্বপূর্ণ ক্লাসে মূলত আমরা কি আলোচনা করব? তো সেটা হচ্ছে একটা বিষয়। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি কোয়েশ্চেন সলভ। তো আইএসটি ম্যাথসের ক্ষেত্রে কোয়েশ্চেন সলভটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তার কারণটা হচ্ছে যে কোন টপিক থেকে মূলত আমাদের কোয়েশ্চেন আসে, তো সেগুলো তো আমাদের অবশ্যই জানতে হবে। সো কোয়েশ্চেন সলভ যদি আমি না জানি তাহলে কিন্তু আমি আসলে বুঝতেই পারবো না, আসলে আমি ধরতেই পারবো না আসলে কোথা থেকে মূলত কোয়েশ্চেনটা হয়। সো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্লাসটা। তো আজকের এই ক্লাসের শুরুর পূর্বে তোমাদেরকে একটা কথা বলে দেই এবং গার্ডিয়ান যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলে দিই, আমাদের একটা ব্যাচ চলছে, আমাদের কোচিং ব্যাচ। তো এই কোচিং ব্যাচে আপনারা জয়েন করতে পারেন এবং আমাদের এই কোচিং ব্যাচের যে ফি সেটা হচ্ছে ১৫০০ টাকা, অনলি ১৫০০ টাকায় যদি আপনারা চান জয়েন করতে পারেন। যদি এরই মধ্যে ১৫০০ টাকা দিতে কারোর সমস্যা হয় আমাকে দয়া করে জানাবেন। আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে এই টাকা থেকেও কিছুটা টাকা লেস দিয়ে হলেও ভর্তি করে দেওয়ার জন্য। আর আজকের এই ভিডিওতে আমরা আরও বেশ কিছু বিষয় শুরুর দিক দিয়ে আলোচনা করে নেই। তার কারণটা হচ্ছে যে বর্তমানে কিন্তু যে আইএসটি ম্যাথসের যে ভর্তি পরীক্ষাটা হয় সেই ভর্তি পরীক্ষায় বেশ কিছু চেঞ্জ আসছে। তো চেঞ্জগুলো কি? তো যে নীতিমালাটা আসছে হচ্ছে রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে যে নীতিমালাটা আসছে সেটা মূলত শুধু এই পরীক্ষার ক্ষেত্রে না, এই পরীক্ষার জন্য না, সো ওভারঅল অনেক কিছুর জন্যই তোমার আপনার এই যে চেঞ্জটা, তার কারণটা হচ্ছে আইএসটি ম্যাথসের ফুল নীতিমালা চলে আসছে। তো ভর্তি বিজ্ঞপ্তির ক্ষেত্রে মূলত ওইটা লেখা থাকে, বাট নর্মালি কিন্তু যে নীতিমালা আসছে সেই নীতিমালার ক্ষেত্রেও কিন্তু সেগুলো লেখা আছে। সো আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে বিষয় নিয়ে দেখব, বেসিক কিছু কথাবার্তা এই ক্লাসের শুরুর পূর্বে আপনাদেরকে জানিয়ে দেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে পাস মার্ক। পাস মার্ক পাস মার্ক হচ্ছে বর্তমানে ৪০। পাস মার্ক হচ্ছে ৪০, যেটা পূর্ববর্তী আপনারা জানেন যে আমাদের যে পাস মার্ক ছিল সেটা ছিল 25 এবং বেশ কিছু রেস্ট্রিকশন আছে। আমি এগুলো আপনাদেরকে একটু বললে আপনারা বুঝতে পারবেন। তার কারণটা হচ্ছে এই যে পাস মার্ক ৪০ করে দেওয়া হয়েছে, পাশাপাশি হচ্ছে আগে ছিল এটা হচ্ছে 25, হ্যাঁ? পাস মার্ক ছিল আগে পূর্বে ছিল হচ্ছে 25, বর্তমানে হচ্ছে এটাকে আপনার ৪০ করে দেওয়া হয়েছে। আমি যদি এটা ইংলিশে লিখলাম, এটাও ইংরেজিতেই লিখলাম। তো এখন কিন্তু ৪০ মার্ক হচ্ছে পাস মার্ক। সো আরও কিছু মেজর চেঞ্জেস আসছে। 2.5 জিবি নিয়ে আগে অ্যাপ্লাই করতে পারতো অনেকেই, তো এখন সেটা পারবে না। এটাকে আপডেট করে 3.3 করা হয়েছে। তারপর হচ্ছে আগে আপনার জিপিএ থেকে যা আপনার মোট জিপিএকে, হ্যাঁ, মোট জিপিএ মোট জিপিএকে কত দ্বারা গুণ করা হইতো? 20 দ্বারা। আপনারা দেখতে পাচ্ছেন না আমি জানি, আমি সরে গেলেই দেখতে পাবেন। তো পূর্বে কিন্তু মোট জিপিএকে 20 দ্বারা গুণ করা হইতো, কিন্তু বর্তমানে যে জিপিএ আছে সেই জিপিএটাকে কিন্তু গুণ করা হবে হচ্ছে 2 দিয়ে। তার মানে আগে থাকতো হচ্ছে আপনার 100 মার্ক, কিন্তু বর্তমানে সেটাকে 10 নামিয়ে নেওয়া হয়েছে। তার মানে কি, পরীক্ষার হলে কেউ যদি কারোটা দেখে লেখে খুব ভালো রেজাল্ট করে ফেলছে, এখানে 100 মার্ক আগে ছিল, কিন্তু আনফরচুনেটলি সেই 100 কিন্তু গায়েব হয়ে গেছে। সো 100 মার্ক কিন্তু আর থাকছে না। সো এটা কিন্তু একটা অনেক বড় একটা চেঞ্জেস, হ্যাঁ? অনেকগুলা চেঞ্জেসের মধ্যে এটা কিন্তু অনেক বড় একটা চেঞ্জ। তো আচ্ছা, আমরা ক্লাস কন্টিনিউ করার মাঝে মাঝে কিন্তু আমরা ফাঁক দিয়ে কিছু কথা, কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো আমরা চলে যাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন সলভে। আমরা দেখব আজকে কি কোয়েশ্চেন, কোথা থেকে কোয়েশ্চেন আসে। বাচ্চারা যারা এখনও জয়েন করো নাই আমাদের কোচিংয়ে, জয়েন করে ফেলো, হ্যাঁ? জয়েন করে ফেলো কোচিংয়ে। জয়েন করলে ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু থাকছে। তো আমরা প্রথম আমাদের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে 2019-20 2019 এই 20 শিক্ষাবর্ষের কোয়েশ্চেন সলভটা এখন আপনাদেরকে দেখাবো। তো ইংরেজির প্রথম যে কোয়েশ্চেনটা সেটা আমি আপনাদেরকে একটু লিখে দিই, হ্যাঁ? আমি একটু বোর্ডের বাইরে যেয়ে লিখছি, তার কারণটা হচ্ছে আমাকে ফোকাস নিয়ে ফেলে ক্যামেরা। তো হোয়াট, দেখতে পাচ্ছেন আশা করি।
হোয়াট ইজ আ নয়েস? হোয়াট ইজ আ নয়েস? এরপরে বলা হয়েছে I think it is dash ambulance. তো দেখেন প্রথম কোয়েশ্চেনটা কি করছে, হোয়াট ইজ আ নয়েজ, আই থিঙ্ক ইট ইজ ড্যাশ অ্যাম্বুলেন্স। সো এটা ছিল মূলত কোয়েশ্চেন। তো মূলত কোয়েশ্চেন ছিল এইটা। তো এই কোয়েশ্চেনটা কোথা থেকে আসছে? এই কোয়েশ্চেনটা কিন্তু আসছে হচ্ছে আর্টিকেল থেকে। বারবার বলে দিই, আমার স্টুডেন্টদেরকেও বলি, যারা আজকের এই ফ্রি ক্লাসটা দেখছো তাদেরকেও বলি, সবসময় মাথায় রাখবা যদি কোনো কোয়েশ্চেন হয় আর্টিকেল থেকে কোয়েশ্চেন থাকবে, মাস্ট বি থাকবেই থাকবে। আমি এখান থেকে দাগাবো যে কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন থাকে। তো এখানে এ অ্যান অর দা যে কোনো একটা বসাইতে পারো তুমি। তো রাইট অ্যান্সারটা হচ্ছে এ। তো এই ক্লাসের শুরুর দিকে আমি, যদিও ক্লাসটা হয়তো সবগুলো এমসিকিউ শেষ করা হয়তো সম্ভব নাও হইতে পারে, বাট আমি চালিয়ে যাই। হ্যাঁ, কোনো কিছুর পূর্বে আমরা জানি যে আমাদের যে ভাওয়েল আছে, আমরা জানি যে ভাওয়েল মোট কয়টা? ভাওয়েল মোট হচ্ছে কয়টা? 5টা। এ ই আই ও ইউ। তো এগুলো যদি কোনো শব্দের শুরুতে থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো? সেক্ষেত্রে আমরা আর্টিকেল বসাবো হচ্ছে কি? এ বসাবো না অ্যান বসাবো? রাইট, আমরা বসাবো হচ্ছে অ্যান। এখন কথা হচ্ছে তাহলে দা বসবে কোথায়? দা বসবে হচ্ছে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে। নির্দিষ্ট করে যদি কোনো কিছু বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা দা বসাবো। যেমন এক্সাম্পল হইতে পারে দ্য হোলি বুক, দ্য হোলি কোরআন, তারপরে হচ্ছে দ্য মুন, দ্য সান, এই টাইপসের আমি আরও বলবো। আমি একটু কন্টিনিউ করি, তা না হলে এই আর্টিকেলেই সীমাবদ্ধ আমাকে থাকতে হবে। সো মাস্ট বি তুমি মনে রাখো যে আর্টিকেল যে 5টা আছে সেই 5টার পূর্বে সর্বদা অ্যান বসে। এক্সেপশনাল কিছু রুলস থাকতে পারে, এক্সেপশনাল কিছু ওয়ার্ডগুলো যদিও তোমার কনসোনেন্ট থাকে, বাট সেগুলোর উচ্চারণ যদি ভাওয়েল হয় সেক্ষেত্রে তোমার ভাওয়েল অ্যান বসবে। বাট আমরা সেগুলো দেখাবো, টেনশনের কিছুই নাই। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। আচ্ছা, এটা কি মুছে দেব? আচ্ছা, মুছে দিই এটা। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য একটু হেল্প হবে। দ্বিতীয়ত যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আতিক সেইড। দেখতে পাচ্ছ তোমরা আশা করি যে আতিক, হ্যাঁ, আতিক সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল। দেখো কোয়েশ্চেনটা কি? আচ্ছা, এটা হচ্ছে একটা তোমার সেন্টেন্স। আতিক সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল। তো এইটার আমার কি করতে হবে? হচ্ছে ইনডাইরেক্ট ফর্ম। এটার আমার ইনডাইরেক্ট ফর্মটা তোমাকে বের করতে হবে। তো এটার ইনডাইরেক্ট ফর্মটা কি মনে রাখো? ইউনিভার্সাল ট্রুথ। তোমার এমন কিছু ইউনিভার্সাল ট্রুথ আছে যেগুলো হচ্ছে কি চিরন্তন সত্য। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। মরতে হবে কি হবে না? সবাইকে কিন্তু মরতে হবে। সো ম্যান ইজ মর্টাল। তো এইরকম এই কোয়েশ্চেনটা মূলত কোথা থেকে আসছে কেউ বলতে পারবে আমাকে? তোমরা কমেন্ট করে জানাবে এই কোয়েশ্চেনটা কোথা থেকে আসছিল। সো এইরকম ইউনিভার্সাল ট্রুথ, ম্যান ইজ মর্টাল। তো এই ক্ষেত্রে কিন্তু তোমার কি হয় না, এক্ষেত্রে কিন্তু ভার্ব টেন্স কিন্তু বদলায় না। সো ওইটাকে যদি আমরা তোমার রাইট অ্যান্সার করি তাহলে কি হবে? এক্ষেত্রে ভার্বের যদি চেঞ্জ না হয় তাহলে হবে আতিক সেইড। দেখতে পাচ্ছ আশা করি। এর রাইট অ্যান্সারটা হচ্ছে কি আতিক সেইড দ্যাট ম্যান আতিক সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল।
তার মানে কোনো চেঞ্জ হইল না। হ্যাঁ, সো ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কি হয় না, ভার্বের টেন্স বদলায় না, সো এই জন্যই আমাদের এটা কোনো চেঞ্জ হয় নাই। তো চলো আমরা নেক্সট আরও কিছু আমাদের এমসিকিউ দেখে ফেলি। তো লিখে রাখো, ন্যারেশন থেকে কোশ্চেন আসবেই আসবে। ন্যারেশন প্রথম হচ্ছে বললাম কি আর্টিকেল থেকে কোশ্চেন আসবে, দ্বিতীয়ত বললাম হচ্ছে ন্যারেশন থেকে কিন্তু কোশ্চেন থাকে, ইভেন থাকবে ইনশাল্লাহ, আমরা আশা করছি থাকবে। তো এরপরে আমরা হচ্ছে এসো তুমি আর আমি কাজটা করি। এসো তুমি আর আমি কাজটি করি। এসো তুমি আর আমি কাজটি করি। তো এটাকে ট্রান্সলেট ইন ইংলিশ। দেখো এইরকম যখন সেন্টেন্স থাকবে, এসো তুমি আর আমি কাজটি করি, এসো তুমি আর আমি কোথাও যাই, এসো তুমি আর আমি খাই, এসো তুমি আর আমি আড্ডা মারি, এই টাইপসের যখন কোয়েশ্চেন থাকবে, এরকম কোয়েশ্চেন অবশ্যই এটাকে কি, এই যে প্রথম ফার্স্ট লোক যে মানে হচ্ছে হয়তো তুমি নিজেকে কল্পনা করতে পারো তুমি কাউকে বলছো, তার মানে কি করছো, তুমি কিন্তু কাউকে কি করছো, প্রস্তাব দিয়েছো। হ্যাঁ, তো এইরকম যখন তোমার কাউকে তুমি প্রস্তাব দেওয়া বোঝাবে, তো ওইসব সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে লেট। ভালো করে মনে রাখো, এরকম সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা কী ব্যবহার করব, লেট ব্যবহার করব। তো এইটার ট্রান্সলেশনটা কী হবে, যদি আমরা লেট ব্যবহার করি, লেট ব্যবহার করলাম, লেটের পর কী হবে, লেটের পর হবে হচ্ছে কি অবজেক্টিভ কেস। হ্যাঁ, লেটের পর কী হবে, অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস কী আছে, লেট ইউ, দেখো লেট ইউ অ্যান্ড এরপরে হচ্ছে সাবজেক্টিভ, সাবজেক্ট কে আছে, আই, লেট ইউ অ্যান্ড, দেখতে পাচ্ছ আশা করি, লেট ইউ অ্যান্ড মি হবে, আইয়ের অবজেক্ট হবে মি, লেট ইউ অ্যান্ড মি ডু ইট। হ্যাঁ, ডু ইট। সো আই থিঙ্ক তোমরা এই অপশন এইটাও বুঝতে পারছো। তাহলে সুন্দর করে আজকের এই ক্লাস থেকে তোমরা লিখে নাও, ট্রান্সলেশন থেকে অনেক কোশ্চেন থাকে। ট্রান্সলেশন থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে। সো আমাদের কিন্তু ট্রান্সলেশনটাও কিন্তু ভালো করে দেখতে হবে। এই ক্লাসের ফাঁকে তোমাদেরকে একটু বলে দেয় একটা কথা। দেখো আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছ না, দেখো এইভাবে দেখাইলে হয়তো ভালো করে দেখতে পারবা। তো এইটা হচ্ছে মূলত কারেন্ট অ্যাফেয়ার্স। ভাই তুমি যত কিছুই পড়ো না কেন, জিকেটা কিন্তু পড়তে হবে। ইংলিশ ক্লাসে জিকে নিয়ে আলোচনা করতেছি, তার কারণটা হচ্ছে তুমি জিকে ভালো করে পড়বা না, জেনারেল নলেজ মাস্ট পড়তেই হবে। এখন একটা 30 টাকার এই তুমি জেনারেল নলেজ থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যদি তুমি 3 থেকে 4টা কোশ্চেন বা 5টা কোশ্চেন কমন পাও, সেটা কিন্তু অনেক মানে গুরুত্বপূর্ণ। তার কারণটা হচ্ছে কি জানো, এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু হিউজ পরিমাণ ইনফরমেশন দেওয়া থাকে এবং এটা কিন্তু বিসিএস স্ট্যান্ডার্ড। সো সব জায়গায় সবার জন্যই কিন্তু এটা সমান গুরুত্বপূর্ণ। সো আমি কিছুক্ষণ পরে হয়তো এটা নিয়ে আরেকটু কথা বলবো। তো আরেকটা কথা মনে করাই দেই, যারা ফ্রি ক্লাস দেখতেছে তারা কিন্তু কোচিংয়ে অ্যাড হয়েও। হ্যাঁ, সো ভাইয়ার কথাটা একটু রাখো। সো এরপর আমরা কিন্তু আরেকটা এমসিকিউ দেখে ফেলি, সেটা হচ্ছে প্লিজড। দেখতে পাচ্ছ প্লিজড এর সামর্থক শব্দ কি, এর সামর্থক শব্দ কোনটি, প্লিজডের সামর্থক শব্দ কোনটি। এখন আমার কথা হচ্ছে প্লিজড অর্থ কি, কেউ কি বলতে পারবা? প্লিজড মানে হচ্ছে খুশি হওয়া। প্লিজড মানে হচ্ছে কি, আমি এটা হয়তো কাছে নিলে তোমরা একটু কথাটা আরও সুন্দর ক্লিয়ারলি শুনতে পাও। তো প্লিজডের সামর্থক শব্দটা কি, প্লিজড মানে হচ্ছে কি, প্লিজড মানে হচ্ছে খুশি হওয়া।
তো এখানে রাইট অ্যান্সারটা হবে স্যাটিসফাইড। স্যাটিসফাইড। প্লিজড মানে হচ্ছে খুশি হওয়া, তো প্লিজডের সামর্থক শব্দটা হচ্ছে কি স্যাটিসফাইড। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো এখানে আমি আরেকটা জিনিস লিখলাম, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে কিন্তু কোয়েশ্চেন থাকে। আমি জানি না এবছর কোয়েশ্চেনে আসলে কতটা হার্ড হবে। তো আই থিঙ্ক যে যেখান থেকে কোয়েশ্চেন করুক না কেন এটা কোনো বিষয় না। সো ইনশাআল্লাহ যারা এই ভিডিওটা দেখছো, আমার কাছ থেকে যারা গাইডলাইন্স পাচ্ছ, ফ্রিতে যারা পাচ্ছ, ওকে। কিন্তু যারা আমার কোচিং ব্যাচের আছো, একটু সিরিয়াস হও, কারণ কোয়েশ্চেন যদি একটু হার্ড হয় তাহলে কিন্তু ঝামেলা। বাট আমরা আজকে যতগুলো তোমার এমসিকিউ দেখবো, যতগুলো বিষয় দেখবো, ইনশাআল্লাহ এগুলো থেকে কোয়েশ্চেন থাকার মতোই, এবং টপিকগুলো যেহেতু তুমি বুঝে যাচ্ছ, সো টেনশনের কিছু নাই। তো এরপরে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। আরেকটা কোয়েশ্চেন কি দেখব? তোমরা দেখতে পাচ্ছ আশা করি। দ্য মস্ক ড্যাশ ইন দ্য মস্ক ড্যাশ ইন দ্য 16th century. The mosque dash in 16th century. তো এরকম যদি কোয়েশ্চেন আসে তাহলে এখানে কি বসবে? এখানে দেওয়া ছিল হচ্ছে বিল্ড, BUILT, বিল্ড ছিল। তারপর আরও অপশন ছিল হচ্ছে হ্যাজ বিল্ট BUI বিল্ট, এবং হচ্ছে ওয়াজ বিল্ট ওয়াজ বিল্ট। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হবে? আমার এই ভিডিওটা একটু পজ দিয়ে তোমরা তোমাদের রাইট অ্যান্সারটা একটু লিখে নাও। হ্যাঁ, রাইট অ্যান্সারটা লিখে নাও, তারপর হচ্ছে তুমি আবার ভিডিওটা পজ দিয়ে তুমি দেখো রাইট অ্যান্সারটা কি। হ্যাঁ, তো দেখো আমরা আগে কোয়েশ্চেনটা দেখে হচ্ছে বুঝি। দেখো এখানে বলা হয়েছে হচ্ছে 16th century। 16th century মানে কি? 16th century মানে হচ্ছে এটা কিন্তু একটা পাস্ট টাইম বোঝাচ্ছে, পাস্ট টাইম। তো আমরা জানি যে কোনো কিছু যখন পাস্ট বোঝায় তখন কিন্তু আমাদের কি হয়? ওয়াজ ব্যবহার করা হয়। ওয়ার, তো ওয়াজ ব্যবহার করা হয়। তো এটা এখানে কিন্তু হচ্ছে দ্য মস্ক ওয়াজ বিল্ট ইন দ্য 16th century। তার মানে এই মস্ক মানে হচ্ছে মসজিদ। এই মসজিদটা কিন্তু 16 শতকে কিন্তু তোমার তৈরি করা হয়েছিল। সো এখানে কিন্তু এর জন্য কি বসলো? এর জন্য কিন্তু এখানে ওয়াজ বিল্ট, এখানে এর জন্য কিন্তু ওয়াজ বিল্ট হচ্ছে বসেছে, আই থিঙ্ক। সো যদিও একটা প্যাসিভ ভয়েস, হ্যাঁ, এই কাজটা হয়েছে বোঝাতো যে একটা প্যাসিভ ভয়েস। তো এর জন্য এখানে আমাদের কি বসাইলাম? ওয়াজ বিল্ট। সো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোয়েশ্চেনে আমরা কি দেখব? নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে হুইচ ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। হ্যাঁ, কোয়েশ্চেনটা লিখে দিই। হুইচ ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম? হুইচ ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম কি? শি ইজ প্রেইজিং মি। শি ইজ প্রেইজিং মি। দেখো এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে কি, প্রেইজ মানে কি? প্রেইজ মানে হচ্ছে প্রশংসা, সে আমার প্রশংসা করছে। তো এইটা কি তোমরা, তো এখানে তোমার অপশনগুলো ছিল, আমি তোমাদেরকে অপশনটা একটু দেখিয়ে দেই। তো এখানে যেটা করতে বলছে সেটা হচ্ছে হুইচ ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। তো এটার প্যাসিভটা আমাদেরকে করতে হবে। তো এটা প্যাসিভের ক্ষেত্রে যে রুলসটা আমরা ফলো করব, এটা কিন্তু আমাদের কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এটা কিন্তু আমাদের প্রেজেন্ট
কন্টিনিউয়াস টেন্সে আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যদি আমরা প্যাসিভ করতে যাই, তো প্যাসিভের যে রুলসটা আছে সেটা কি? তো এম ইজ আর প্লাস বিং প্লাস ফার্স্ট পার্টিসিপল, এম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের V3। তো ভার্বের V3 হইলে তো এটা রাইট অ্যান্সারটা কী হবে? এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে রাইট অ্যান্সারটা কী হবে বলো তো? রাইট অ্যান্সারটা হবে অবজেক্টের সাবজেক্ট করে দিই। আমরা এখানে অবজেক্টের সাবজেক্ট করি। মিয়ের সাবজেক্ট কী হবে? আই। মিয়ের সাবজেক্ট কী হবে? আই। তারপর হচ্ছে আমরা সাবজেক্ট অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব বসাই, আইয়ের সাথে এম বসবে, আই এম, আই এম। তারপর আমাদের রুলস অনুযায়ী আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিং বসাবো, আই এম বিং। হ্যাঁ, আই এম বিং, আই এম বিং। এরপর আমরা কি বসাবো? প্রেইজড। প্রেইজ, এই যে প্রেইজিং কন্টিনিউয়াস টেন্স, ভার্ব হচ্ছে প্রেইজ, তো এটার আমরা V3 বসাই, আই এম প্রেইজড। আই এম প্রেইজড। তো এরপর আমরা কি বসাবো? এরপর আমরা একটা প্রিপোজিশন বসাই দিব, বাই, আর হচ্ছে শি, হার, হার। তো এখানে আমাদের সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম। ভাই, তোমাদের ভালো করে মনে রাখার জন্য বলে দেই, এত সুন্দর করে হয়তো কেউ আসলে এত বোঝাবে না, বাট এই ক্লাসের ক্ষেত্রে বুঝে নাও, তোমার কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, যেটা হচ্ছে চলমান ঘটমান হচ্ছে এমন কিছুর ক্ষেত্রে যদি কোনো কিছু বোঝায়, তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব এম ইজ আর প্লাস বিং প্লাস হচ্ছে কি ভার্বের V3 বসাই দেবো। তো এইবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলসটা কি? আমরা অবজেক্টের সাবজেক্ট করবো, তারপর অবজেক্টের সাবজেক্ট করার পর অক্সিলারি ভার্ব বসাবো। তো অক্সিলারি ভার্ব বসানোর পরে আমরা কিন্তু একটা বিং দিব, এবং হচ্ছে তারপর আমরা কি করব? তারপর হচ্ছে ভার্বের V3। তো আমরা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি দেখছি, ডিগ্রি পড়াশোনা করছি, ডো, ডিড, ডান, গো অ্যান্ড গান, তারপর হচ্ছে তোমার আরও অনেক কিছু। ভাই আমার এখন এতটা খেয়াল আসতেছে না, বাট ক্লাসের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলতেছি। তো এইরকম যখন রুলস থাকবে তখন কিন্তু তখন আমরা যেটা করব সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করে দিব। এখানে মিয়ের সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে আমরা অক্সিলারি ভার্ব বসাইলাম, আইয়ের সাথে এম, তারপর একটা বিং বসাইলাম, এরপর হচ্ছে ভার্বের V3, তারপর একটা প্রিপোজিশন বসাইলাম, বাই, তারপর হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম। কি সহজ না? সো কোচিংয়ে জয়েন করে ফেলো দ্রুত, মিস করো না। সো ন্যারেশন থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ কোয়েশ্চেন আসে, বাচ্চারা একদম ভুল করা যাবে না, ন্যারেশন ছাড়া যাবে না। তো আমরা আরও কিছু আমাদের কোয়েশ্চেন দেখি। হ্যাঁ, আরও কিছু কোয়েশ্চেন দেখি। অ্যানসিয়েন্ট এর বিপরীত, এই বিপরীত শব্দ কোনটি? অ্যানসিয়েন্টের বিপরীত শব্দ কোনটি? এখন অ্যানসিয়েন্ট মানে কি? আচ্ছা, তোমাদেরকে আমি অপশনগুলো দিয়ে দিই। ওল্ড, অপশনগুলো তোমাদেরকে আমি একটু দিয়ে দিই। ওল্ড, তারপর হচ্ছে কি দিতে পারি এখানে? হিস্টোরিক, তারপর দিতে পারছি মডার্ন। দেখো যে অ্যানসিয়েন্টের বিপরীত শব্দ কোনটি, এখানে কি আছে? এখানে হচ্ছে ওল্ড আছে, হিস্টোরিক আছে। ওল্ড মানে হচ্ছে পুরনো, হিস্টোরিক মানেও হচ্ছে তোমার ওই রকম টাইপেরই কিছু বোঝায়। তারপর হচ্ছে মডার্ন আছে। সো রাইট অ্যান্সারটা হবে হচ্ছে মডার্ন। অ্যানসিয়েন্ট মানেও কিন্তু তোমার পুরনো। অ্যানসিয়েন্ট মানে কি? অ্যানসিয়েন্ট মানেও কিন্তু হচ্ছে পুরনো। সো মডার্ন মানে হচ্ছে আধুনিক। আজকের ক্লাস থেকে এটাও জেনে নাও, বিপরীত শব্দ থেকে কোয়েশ্চেন থাকে, বিপরীত শব্দ থেকে, বিপরীত শব্দ। হ্যাঁ, বিপরীত শব্দ। ও আচ্ছা, আমি লিখেছি, তার মানে এর আগেও বিপরীত শব্দ এসছে। এই যে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, আমি আবার লিখছি কেন? তার মানে হচ্ছে আমরা কিন্তু অলরেডি 2টা পাইছি। হ্যাঁ, 7টা কোয়েশ্চেন সলভ করছি, এর মধ্যে হচ্ছে 2টা কোয়েশ্চেন পেয়ে গেছি, যেটা হচ্ছে বিপরীত শব্দ থেকে এসছে। ভাই ভালো করে পড়ো, বিপরীত শব্দ থেকে মাঝে মাঝেই কোয়েশ্চেন থাকবে। তো আমরা গ্রুপের মধ্যে কিন্তু আমাদের সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম কিছু দিয়ে দিব, যেগুলো থেকে কিন্তু সম্ভাব্য কোয়েশ্চেন আসার মতো। তো এরপরে আমরা আরও কিছু কোয়েশ্চেন সলভ করি, চলো। সো এরপরে কোয়েশ্চেনটা হচ্ছে মেক দ্য সেন্টেন্স নেগেটিভ। মেক
দ্য সেন্টেন্স make the sentence negative. মেক দ্য সেন্টেন্স কী করতে হবে? নেগেটিভ করতে হবে। মেক দ্য সেন্টেন্স নেগেটিভ। তো কোন সেন্টেন্সটা আমরা নেগেটিভ করব? হি ইজ টু হি ইজ টু উইক টু ওয়াক। জনপ্রিয় একটা সেন্টেন্স দেখো কি বলছে, হি ইজ টু উইক, সে এতই দুর্বল যে কি করতে পারছে না, হাঁটতে পারছে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কি করব? নেগেটিভ করব। তো নেগেটিভের যে রুলসটা আছে সেটা তোমরা আশা করছি সবাই হয়তো জানো, যে টু থেকে, এই টু থেকে যদি টু থাকে, হি ইজ টু থেকে যদি এই টু থাকে, এইরকম ক্ষেত্রে আমরা যে রুলসটা ব্যবহার করব, এটা নেগেটিভের রূপটা কি, সো দ্যাট ইউজ করব, প্লাস ক্যান নট ইউজ করব। সো দ্যাট, তারপর হচ্ছে ক্যান নট, তারপর আমি একটু লিখে দিই, সো ডট দ্যাট প্লাস হচ্ছে ক্যান নট ব্যবহার করব বা ক্যান্ট। তো এটাকে যদি আমরা নেগেটিভ করে ফেলি তাহলে আমরা কি হবে, আমাদের রাইট অ্যান্সারটা কী হবে বলো তো? হি ইজ টু উইক, হি ইজ সো উইক। হি ইজ, রুলসটা হচ্ছে সো উইক, হি ইজ সো উইক। তারপর আমাদের রুলস অনুযায়ী একটা দ্যাট বসাবো, হি ইজ সো উইক দ্যাট, তারপর হচ্ছে দ্যাটের পর আমরা একটা কী বসাবো, দ্যাটের পর হচ্ছে হি বসাবো, দ্যাট হি ক্যান নট বসাবো, তারপর ক্যান নট ওয়াক। এটাকে আমরা নেগেটিভ করে ফেললাম, যে সে এতই দুর্বল যে হাঁটতে পারছে না। তো আমাদের এটা নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদের আরেকটা কোশ্চেন দেখি, চলো আরেকটা কোশ্চেন কি, প্যালাটেবল এর সমার্থক শব্দ কোনটি? সমার্থক শব্দ কোনটি? প্যালাটেবল মানে কি? আমাকে একটু কমেন্ট করে জানাও। প্যালাটেবল মানে কিন্তু হচ্ছে সুস্বাদু, কোনো কিছু যদি তোমার যখন অনেক ভালো লাগে, সো ওইটাকে আমরা বলি হচ্ছে প্যালাটেবল। সো প্যালাটেবল মানে হচ্ছে সুস্বাদু। তো এইটার একটা সিনোনিম তুমি এখানে বসাও, প্যালাটেবল মানে হচ্ছে সুস্বাদু। তো এটাকে আমরা বলতে পারি, অপশনে ছিল হচ্ছে কি টেস্টি। তারপর হচ্ছে এটা রাইট অ্যান্সারটাও হবে টেস্টি। তো আমি আরও কিছু তোমার ওখানে, আচ্ছা ঠিক আছে, আমি এটা কন্টিনিউ যদি না করি তাহলে অনেক দূর চলে যাবে। তো প্যালাটেবলের সমার্থক শব্দ কোনটি? প্যালাটেবলের সমার্থক শব্দ কি? টেস্টি। সো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। সমার্থক শব্দ বিপরীত শব্দ থেকে কিন্তু কোয়েশ্চেন আসতেছে। তারপরে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। নেক্সট কোয়েশ্চেনটা কী ছিল? কিং এর বিপরীত লিঙ্গ কোনটি? কিং এর বিপরীত লিঙ্গ। আচ্ছা, যদিও আমি এখন যেহেতু ক্লাস দিচ্ছিলাম, বাট আনফর্চুনেটলি সব কিছুই ঠিকঠাক, বাট যে যাওয়ার সে চলে গেছে, মানে হচ্ছে কারেন্ট চলে গেছে। আজকের মতো আমি আসলে হয়তো আর দু একটা কোয়েশ্চেন দেখিয়ে হয়তো ক্লাসটা এখানে শেষ করতে হবে। দেখো যে কিংয়ের বিপরীত শব্দ কোনটি? আমি আজকের তো মানে হচ্ছে 2019-20 এর হচ্ছে যে কোয়েশ্চেন সলভটা আছে এটা দেখাই হচ্ছে আজকের ক্লাসটা শেষ করতে হবে। যে কিংয়ের বিপরীত শব্দ কোনটি? কিংয়ের বিপরীত শব্দ কোনটি? তোমরা যদিও জানো যে কিংয়ের বিপরীত শব্দ কোনটি, আমি বলে দিচ্ছি। কিংয়ের বিপরীত শব্দ হচ্ছে কি কুইন। বিপরীত লিঙ্গ হবে,
ওখানে অপশনে কিন্তু আরও অনেকগুলা ছিল। অপশনে যেটা ছিল হচ্ছে প্রিন্সেস, প্রিন্সেস, কুইন, প্রিন্সেস, তারপর হচ্ছে আরও কী কী দিতে পারি, আরও লেডি দিতে পারি, লেডি। সো রাইট অ্যান্সারটা হচ্ছে কি কুইন। কিংয়ের বিপরীত লিঙ্গ হচ্ছে কুইন। বিপরীত শব্দ থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে, হ্যাঁ। তো এরপর হচ্ছে এরপরে আমাদের যে কোয়েশ্চেনটা দেখব সেই কোয়েশ্চেনটা কি, সেই কোয়েশ্চেনটা হচ্ছে উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ, হ্যাঁ, উই মাস্ট উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ, আমাদের আমাদের কি করা উচিত, গাছ লাগানো উচিত। উই মাস্ট, আমাদের উচিত গাছ লাগানো, হ্যাঁ। এখানে তোমার এই যে প্ল্যান্ট আছে, সরি এখানে যে ট্রিজ আছে, হ্যাঁ, এই ট্রিজটা কি, এখানে ট্রিজটা কি, এখানে ট্রিজটা কি, কি আমরা জানি যে ট্রিজ হচ্ছে এখানে কি নাউন, ট্রিজ হচ্ছে এখানে কি নাউন, ট্রিজ বস্তু বোঝাচ্ছে, এখানে ট্রিজটা কি বোঝাচ্ছে, বস্তু বোঝাচ্ছে, যে কারণে ট্রিজ এখানে নাউন। এটা আরেকটা কথা বলি, এটা হচ্ছে ট্রিজটা কিন্তু একটা নেমিং ওয়ার্ড, এটা কিন্তু একটা নেমিং ওয়ার্ড, যেখানে হচ্ছে সেখানে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে নাউন। তার মানে হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে কোয়েশ্চেন থাকে, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন থাকে, পার্টস অফ স্পিচ থেকে কিন্তু মাঝে মাঝেই কিন্তু আই থিঙ্ক কোয়েশ্চেন তোমরা পাবা। সো এরপরে আমরা আরও কিছু বেশ কিছু আমরা তোমার দেখতে পারি, এমসিকিউ দেখতে পারি। এমসিকিউর মধ্যে আচ্ছা ঠিক আছে, আমি একটু মুছে দিই। সেটা হচ্ছে ফার এর বিপরীত শব্দ কোনটি, 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 ফারের বিপরীত, ফার মানে কি, ফার মানে হচ্ছে দূরে। সো এখানে রাইট অ্যান্সারটা হবে হচ্ছে কি নেয়ার, রাইট অ্যান্সারটা হবে নেয়ার। ফারের বিপরীত শব্দ কোনটি, ফারের বিপরীত শব্দ হচ্ছে নেয়ার, ফারের বিপরীত শব্দ কোনটি, নেয়ার। এরপর আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। আমি হয়তো খুব বেশি ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না সমস্যাজনিত কারণে, তোমার ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য। তো আমরা আরেকটা কোয়েশ্চেন দেখে ফেলি, সেটা হচ্ছে কোয়েশ্চেনটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে উই শ্যাল বি প্লেইং, 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 এই বাক্যটা কোন টেন্সে আছে, বাক্যটি কোন টেন্সে রয়েছে। দেখো কি কোয়েশ্চেনটা কি, উই শ্যাল বি প্লেইং, আমাদের কি, এই বাক্যটার অর্থটা কি, এই বাক্যটা কিন্তু তোমার যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের খেলা করা, কিন্তু কি তোমরা বলো এটা কি, এটা কোন টেন্সে আছে, এটা কিন্তু আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। সো শ্যাল বি, উইল বি, এইসব ক্ষেত্রে কিন্তু ভার্বের পর কী হয়, আইএনজি হয়। এই যে শ্যাল বি, উইল বি, এসবের ক্ষেত্রে কী হয়, এরপরে হচ্ছে ভার্ব যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে কিন্তু আইএনজি হয়। সো এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এইসব এর জন্য কিন্তু এই বাক্যটা কোন টেন্সে আছে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, যদিও ইচ্ছা ছিল আসলে আরও অনেক লং করার জন্য, ইলেকট্রিসিটি সমস্যার জন্য আসলে আমি আসলে ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না। দেখো যে তোমাদের জন্য অনেক কষ্ট করি, বাট হয়তো আশানুরূপ তোমরা আসলে
তোমাদের কাছ থেকে ফিডব্যাকটা পাই না। অনেকে দেখে ভিডিও দেখে চলে যায়, ভালো লাগলে একটা লাইক করে, বাট সাবস্ক্রাইবটা করে না। তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো দেখো, তাহলেই কিন্তু আমার কিন্তু নতুন ভিডিও করার জন্য কিন্তু আরও অনুপ্রেরণা হয় মনের ভেতরে। সো আই থিঙ্ক আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে। সেই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।